নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক উপস্থিতি, কাউকে না পেয়ে ক্ষোভ, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। করাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে সেটা আমরা অব্যাহত রাখব। কুমিল্লায় গোমতী নদীর দুপারে অবাধে মাটি কাটায় বন্যার সময় পরিস্থিতি আরো নাজুক হওয়ার শঙ্কা, জিরো টলারেন্সের ঘোষণা কৃষিমন্ত্রীর। আজকার পরে থেকে এক ফোঁটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসন এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে। হবিগঞ্জের শাহজিবাজার কেন্দ্রের একটি ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু। 4 বছর মেরামত না করায় সরকারের ক্ষতি প্রায় 20,000 কোটি টাকা। এখনো 60,000 কোটি টাকা পায়। এখানে যদি 330 চালু থাকতো হয়তো সেই ভর্তুকিটা হয়তো 40,000 কোটির মতো চলে আসতো, কমে আসতো আর কি ভর্তুকিটা। সংবাদ সারা দেশে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে এই সারপ্রাইজ ভিজিট শুধু সিদ্ধিরগঞ্জে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো অফিসে আকস্মিক এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের যে জিরো টলারেন্স নীতি তা কার্যকর করা হবে। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, ভূমি অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী অসহযোগিতা ও অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে 9টার দিকে সিদ্ধিরগঞ্জের ইউনিয়ন ভূমি অফিসে পৌঁছে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। অফিসে তখনও ছিল তালাবদ্ধ, উপস্থিত ছিলেন না কর্মকর্তা কর্মচারী। এ সময় ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বলেন, এ অনাকাঙ্ক্ষিত যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না। এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে আমরা যাব। জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে সেটা আমরা অব্যাহত রাখবো এবং এইটা বাংলাদেশের সরকার, জনগণের সরকার এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেনস্ট করাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। কুমিল্লার দুঃখ বলেই খ্যাত গোমতী নদী। বর্ষাকালে বন্যায় এই নদী ধারণ করে রুদ্র রূপ। 2024 সালে বাঁধ ভেঙে কয়েকটি উপজেলার ফসলি জমি ও বসতঘর ডুবেছিল গোমতীর জলে। চলতি বছর বর্ষাকালের আগে সেই সংখ্যা আরও বেড়েছে। নদীর দুই পারের মাটি অবাধে কাটছে একটি চক্র। বিষয়টি দেখভালের দায়িত্ব যাদের, তারা করছেন একে অপরকে দোষারোপ। এদিকে নদীর মাটি কাটার বিষয়ে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমি এখন রয়েছি আদর্শ সদর উপজেলার সমারচর গুমতির পার এলাকায়। আমার ডান পাশের যে ভয়াবহ গর্তটি রয়েছে সেটি মূল গুমতির প্রবাহপীঠ থেকে অন্তত 20 ফুট গভীরে, যা মাটি খেকোরা মাটি কেটে লুট করে নিয়ে গেছে। এভাবেই রাতের আধারে ধ্বংস করা হচ্ছে গোমতী নদীর দুই পারের অন্তত 96 কিলোমিটার অংশের কৃষিজমি ও গাছপালা। গোমতী থেকে মাটি কাটার বিরুদ্ধে কৃষিমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পর নড়ে চড়ে বসেছে দপ্তরগুলো। আজকার পরে থেকে এক ফোঁটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসন এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে। কুমিল্লার প্রাণ প্রবাহ গোমতী থেকে অবাধে মাটি কাটায় হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। নদী রক্ষা আর বাঁধ সংরক্ষণের দায়িত্ব যাদের, সেই সংস্থার চোখের সামনেই বছরের পর বছর লুট হচ্ছে মাটি। ফলে 2024 সালে বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়েকটি উপজেলার হাজারো ঘরবাড়ি ও ফসলের মাঠ। মাটি কাটার কারণে পাড়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙা ফটো লাগছিল। ভবিষ্যতে জল আসলে ভাঙিয়া ভাঙিয়া পার দিয়ে এই ভালো এই যে গাড়ি ঘোড়া চলতেছে,
এগুলো উইরা যাইয়া ঘরের মাল সামানা যা আছে সব কিছু ধুলাবালি বইরা যাম। রাতকে ঘুমান জানা ট্রাক্টরের চাওনে ডাম ট্রাকের চাওনে গাড়িও অ্যাক্সিডেন্ট করে হালাই দিয়ে যায় গিয়া। অবৈধভাবে মাটি কাটলেও পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ সচেতন মহলের। আর প্রশাসন বলছে তারা নিজ উদ্যোগে অভিযান চালালেও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় নেওয়া যায় না আইনগত কোনো পদক্ষেপ। গোমতী দিয়ে মাটি বা বালু উত্তোলন বা কাটা আমরা বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড যদি করে সেটা ওনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা অনুমোদন নিয়ে করবে, এর বাইরে করতে গেলে আমরা করতে দিব না। সবাই যদি প্রশাসনের দিকে দেখাই দেয় যে ওনারাই করবেন শুধু এটা, তাহলে আমি চাইবো যে এটা মনে হয় সবারই দায়িত্বটা নিজে নিজে থেকে অনুধাবন করা উচিত। নদীর পাড়ে প্রায় ৩,০০০ হেক্টর কৃষি জমি থাকলেও এখন দাঁড়িয়েছে ২,১০০ হেক্টরে। কৃষি কর্মকর্তার দাবি এ বিষয়ে সচেতন করা হচ্ছে নিয়মিত। আর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেখিয়ে দেন নির্বাহী প্রকৌশলীকে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে বাস্তবায়ন করা কঠিন, মানুষ যদি সচেতন না হয়। আমি বলছি যে আপনি সংশ্লিষ্ট এক্সএনের কাছে যান, ওনার কাছে সবই আসছেন, আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সব কিছু বলে দিই, ঠিক আছে? উনি আপনাকে সুন্দরভাবে বলে দেবেন। এদিকে বছরের পর বছর লুটপাট থামছে না কেন, এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী দিলেন দায়সারা জবাব। আমার একোয়ারকৃত ভূমি এবং আমার স্ট্রাকচার রক্ষা করা, আমি সেক্ষেত্রে ক্ষতি করলে তখন আমি মামলা করি এবং অনেক সময় আমরা ম্যাজিস্ট্রেট নিয়েও যাই আর কি। এখন যখন কৃষি জমি থেকে কাটে বা অনেকে দেখা যাচ্ছে ব্যক্তিগত জমি বিক্রি করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আমি আসলে অথরিটি না। নদী বাঁচলে শহর কিংবা গ্রাম বাঁচবে, এখন দেখার বিষয় মন্ত্রীর হুঁশিয়ারির পরও দায়িত্বপ্রাপ্ত সংস্থার পদক্ষেপে বন্ধ হয় কিনা গোমতীর পার কাটা আর মাটির অবাধ বাণিজ্য। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। খুলনা দিঘলিয়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ২২ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লাখোহাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা নাহিদুর রহমান শেখকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় ১.৫ বছর আগে ওই গ্রামের মুর্শিদা আক্তার মৌকে বিয়ে করে নাহিদ। সন্তান জন্মের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন মৌ। সোমবার সেখানে যায় স্বামী নাহিদ। পরদিন সকালে ২২ দিন বয়সী ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হত্যার পর পার্শ্ববর্তী খেকা মল্লিকের বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে মরদেহ ফেলে দেয়। ফিরে গিয়ে স্ত্রীকে বলে ছেলেকে পাশের ইউনিয়নে নিজ বাড়িতে রেখে এসেছে। পরে ছেলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রী মৌ নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে ফরিদপুরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হয় নাহিদ। এক পর্যায়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে নাহিদ। এ সময় স্ত্রীর সন্দেহ হলে স্বামী তার ছেলে হত্যা করেছে বলে অভিযোগ করে। পরে হাসপাতালের কর্মচারীরা পুলিশে খবর দেয়। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। প্রায় ৪ বছর বন্ধ থাকার পর আবার উৎপাদনে হবিগঞ্জের শাহাজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট থেকে এখন জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন এতে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় ৩,০০০ কোটি টাকা। অথচ মাত্র ৫৪ কোটি টাকার মেরামত ব্যয়ের অভাবে ৪ বছরে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। হবিগঞ্জের শাহাজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ২০১৬ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রটি ২০২২ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি সচল করতে ওই বছরেই বিদ্যুৎ মন্ত্রণালয়ে ৫০ কোটি টাকার সংস্কার ব্যয়ের প্রস্তাব পাঠায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। কয়েক দফা যাচাইয়ের পরও অজ্ঞাত কারণে মেলেনি অনুমোদন। বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে গত ৪ বছরে সরকার খুইয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। তখন যে সরকার ছিল, সচিব ছিল, তারা কেন তা তো ব্যাখ্যা দেয় না যে আমরা এটা অনুমোদন দিব না। পিডিবির কাছে রেন্টাল কোম্পানি আলারা প্রায় এখনো ৬০,০০০ কোটি টাকা পায়। এখানে যদি ৩৩০ চালু থাকতো হয়তো সেই ভর্তুকিটা হয়তো ৪০,০০০ কোটির মতো চলে আসতো, কমে আসতো আর কি ভর্তুকিটা। মন্ত্রণালয়ের সাড়া না পেয়ে ২০২৩ সালে নিজ উদ্যোগে দরপত্র আহ্বান করে পিডিবি। ২০২৫ সালের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কিছুটা বিলম্ব হয়।
মেরামত শেষে গত ২৭ ফেব্রুয়ারি ১১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি পুনরায় চালু হয়। চলতি মাসের মধ্যে ১৬৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন প্রধান প্রকৌশলী। এই প্ল্যান্টের উৎপাদন খরচ ৫ টাকা ইউনিট প্রায়। আর এই বিদ্যুৎ যদি আমরা ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালায়া যদি ১০০ মেগাওয়াট থেকে উৎপাদন নেই, ওটার প্রতি ইউনিটের খরচ প্রায় ২৫ টাকাটা। তার মানে পার কিলোওয়াট আওয়ারে আমার অতিরিক্ত খরচ হয় ওখানে ২০ টাকা। সেই হিসাবে ১৬৫ মেগাওয়াটে প্রতিদিন এই ২০ টাকা সেভিং হিসাবে ৮ কোটি টাকা করে সরকার পিডিবির তথা সরকারের সাশ্রয় হবে। শাহাজিবাজার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফেরায় একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আসবে স্থিতিশীলতা। তবে দীর্ঘ বিলম্ব ও আর্থিক ক্ষতির বিষয়ে জবাবদিহিতার প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ঈদ উল ফিতর সামনে রেখে চাঁদপুরে জমজমাট বিপণী বিতানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো। এদিকে কাপড়ের মান আর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ঈদের বাকি আর মাত্র ২ সপ্তাহ। এরই মধ্যে ক্রেতা সমাগমে জমজমাট চাঁদপুরের বিপণী বিতানগুলো। পোশাকের পাশাপাশি চাহিদা রয়েছে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রীর। 3 পিস শাড়ি সহ শিশুদের নতুন সব জামা কাপড়ে সাজানো হয়েছে দোকানগুলো। পছন্দের তালিকায় শারারা, গারারা, নায়রা সহ দেশি বিদেশি নানা নামের বাহারি সব পোশাক। বরাবরের মতোই ছেলেদের ভিড় পাঞ্জাবি আর শার্ট প্যান্টের দোকানে। ক্রেতারা বলছেন নতুন নতুন ডিজাইনের পোশাক পাওয়া গেলেও দাম তুলনামূলক বেশি। ওয়াইফের জন্য শাড়ি কাপড় কিনেছি, বাচ্চার জন্য, মেয়ে বাবুর জন্য ফ্রক কিনেছি। ছেলের জন্য এগুলো সব কেনাকাটা হয়েছে, আরো কেনাকাটা বাকি আছে। এবার কালেকশন গুলো একটু ভালোই মনে হচ্ছে, তবে রেটটা আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ক্রেতার চাহিদা বিবেচনায় বাহারি পোশাকে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। দাম নিয়েও রয়েছে তাদের অজুহাত। শেষ সময়ে বিক্রি আরো বাড়বে বলে আশা তাদের। নায়রা, এরপরে আমার সারারা, গারা, এগুলো বলে আর কি, এগুলোর পর চাহিদা ভালো আর কি। বাজেট মনে হয় একটু কম, মানে আমাদের সাথে মানে হইতেছে না, দাম মিলতেছে। বেশিরভাগই প্রবাসীরা তো এখন একটু আতঙ্ক আছে, মধ্যপ্রাচ্যের সবাই বেতন টেতন পাঠাইলে হয়তো আশা করি ভালো বিজনেস হবে, ভালো হবে আর কি। আমাদের ব্যবসা কেন ভালো, আমরা আশা করতেছি যে গত বছরের তুলনায় এবার আরো ভালো করতে পারবো। অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে, তাই নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার। ঈদ উপলক্ষে যে জমজমাট ব্যবসা চলছে, তাদের আজকে আমরা কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করে যে বিদেশি পণ্য রয়েছে সেখানে আমরা কসমেটিক্স আমদানিকারকের সিল সম্বলিত যে স্টিকার গুলো থাকার কথা সেগুলো আমরা পাই নাই। পাশাপাশি আমরা মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছি এবং আমরা অধিক মুনাফার এখানে প্রমাণ পেয়েছি। 200% পর্যন্ত তারা লাভ করতেছে। এজন্য আমরা 3টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঝালকাঠির নলছিটিতে আগুনে পুড়েছে 6টি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানায় গত মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনের বাজারে একটি চায়ের দোকানে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ, পুড়ে ছাই হয়ে যায় দোকানের সব মালামাল। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন অগ্নিকাণ্ডে কমপক্ষে 15 লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ইতালিয়ান মার্বেলে মোড়া গম্বুজ, আকাশ ছোঁয়া মিনার আর রাত নামলেই আলোর ঝলকানি। সিরাজগঞ্জের আল আমান বহেলা খাতুন জামে মসজিদের সৌন্দর্য দেখতেই দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। মসজিদটি এখন স্থানীয়দের গর্ব, দর্শনার্থীদের কৌতূহল আর মুসল্লিদের আধ্যাত্মিক আশ্রয়স্থল। ঝলমলে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, রাতের আধারে ছড়িয়ে পড়ে তার নূর। কারো কাছে নির্মল প্রশান্তি, কারো মতে ইবাদতের ভিন্ন এক অনুভূতি। দীর্ঘ 9 বছর ধরে নির্মাণ হয় দৃষ্টিনন্দন এই মসজিদ। দেশি বিদেশি কারিগরদের হাতের ছোঁয়া আর আধুনিক নির্মাণ শৈলী। কারুকাজ খচিত মসজিদটি নির্মাণে মার্বেল এবং গ্রানাইট পাথর আনা হয়েছে ভারত, ইতালি, তুরস্ক থেকে। নজরকাড়া ঝাড়বাতিগুলো এসেছে চীন থেকে।
মাঝখানে বিশাল আকৃতির গম্বুজ, দুপাশে 110 ফুট উচ্চতার দুটি মিনার, সাথে ছোট আরও 8টি গম্বুজ। ভেতরে মার্বেল পাথরের পিলারে টাইলসের কারুকাজ, ফলে প্রচণ্ড গরমেও মসজিদের ভেতর থাকে শীতল। মুসল্লিদের জন্য রয়েছে 2টি অজুখানা। এই মসজিদে নামাজ পড়ে আসলে একটা তৃপ্তি পাই। অনেক সুন্দর একটা মসজিদ, আমরা প্রতি শুক্রবারে আসার চেষ্টা করি। আজানের কণ্ঠটাই আমার কাছে আসলে সবচেয়ে বেশি চমৎকার। আর তারপরে আশেপাশে যে জিনিসগুলি দেখলাম সেটা হলো এখানের যে লাইটিং ব্যবস্থা, সেটা অজুখানা বলেন, পানির যে ব্যবস্থা, তারপরে আশেপাশে যে মসজিদের ডেকোরেশনটা সম্পূর্ণই আলহামদুলিল্লাহ। 2012 সালে ব্যক্তিগত অর্থায়নে সিরাজগঞ্জের বেলকুচি পৌর ভবনের পাশে আল আমান বাহিলা খাতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1 একর জমির উপর নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার। তবে মসজিদটি উদ্বোধনের আগেই 2020 সালে মারা যান তিনি। পরে তার সন্তানরা নির্মাণ কাজ শেষ করেন। 2022 সালের 2 এপ্রিল জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন হয়। পরিবেশটা খুবই সুন্দর এবং যারা নামাজ পড়ায় হাদিস বলে, এই বড় বড় আলেম আসে, সুন্দর সুন্দর কথা বলে। যেমন আজকে এই যে হাদিসগুলো বললো, এগুলো আমরা ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। সুন্দর পরিবেশ, খোলামেলা মনোরম পরিবেশ, আত্মতৃপ্তির জন্যই আসলে দূর থেকে আসে নামাজ পড়া। আল্লাহর শুকরিয়া জারি করার জন্যই আসলে মসজিদে নামাজ পড়া। পবিত্র রমজান উপলক্ষে আগত মুসল্লিদের জন্য প্রতিদিনই ইফতারের ব্যবস্থা করা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে। একসাথে প্রায় 7,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। রয়েছেন 2 জন ইমাম, 4 জন খতিব, 6 জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ। প্রতিদিন 150 থেকে 200 মানুষকে আমরা ইফতারের আয়োজন করে থাকি। এই মসজিদের কর্তৃপক্ষ যারা আছেন তারা করে থাকেন, এবং এটা দেখা যায় যে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা আসেন এবং তাদের ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এমন একটা মসজিদ আমাকে খেদমত আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তারপরে সবচাইতে শুকরিয়া আদায় করি যখন আমি আমার কণ্ঠে, আমার মন থেকে যখন আজানগুলো দেই। প্রতি জুম্মায় দূর দূরান্ত হয়তো বহু লোক আসে, মসজিদ পরিপূর্ণ হয়, দোতলা চলে যায়। ইতালিয়ান মার্বেলের ছোঁয়ায় গড়া এই ইবাদতখানা কেবল একটি স্থাপনা নয়, বিশ্বাস, স্মৃতি আর মানুষের ভালোবাসার এক জীবন্ত প্রতীক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।